আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুরাদুল্লাহ মনির আবার আপনাদের সামনে হাজির হলাম। পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008 এর ধারাবাহিক আলোচনার আজকে আমরা আলোচনায় যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট যে রুলস রয়েছে। আমরা সবাই জানি পাবলিক প্রকিউরমেন্টের সর্বমোট 130টা বিধি রয়েছে, যে বিধি নিয়ে আমরা আসলে প্রকিউরমেন্টের কার্যক্রম সম্পন্ন করে থাকি। তো আমরা আসলে পাবলিক প্রকিউরমেন্টের যে কাজ করার সময় এতগুলা রুলস থেকে আমরা প্রত্যেকেই আসলেই বিভিন্ন সময় ভয় পাই, কিংবা যারা কাজ করি তখন সময় মতো যে বিধিটা প্রয়োজন সেই বিধিটা খুঁজে পাই না, এবং কাজ করার আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। আমি চেষ্টা করেছি আমার আজকের যে ক্লাসটা সেখানে পুরো 130টা বিধি এট এ গ্ল্যান্সে আমরা যাতে সহজেই দেখে আমরা বুঝতে পারি, এবং কখন কোন বিধিটাকে ইউজ করতে হবে, কোনো সমস্যা হলে সাথে সাথে যেন বিধিটা আমরা খুঁজে বের করতে পারি। বইয়ে যেভাবে বিধিগুলা শিরোনাম দেওয়া আছে, এই শিরোনামে অনেক সময় আমাদের বুঝতে সমস্যা হয়, আমরা সহজে বুঝতে পারি না অনেকগুলা বিষয় নিয়ে। তো আমি চেষ্টা করেছি এখানে যাতে আমার বিভিন্ন প্রশিক্ষণ এবং বিভিন্ন পড়াশোনা করে এবং জ্ঞান থেকে আমি চেষ্টা করেছি সবার সাথে যাতে শেয়ার করার মতো একটি স্লাইড, যাতে করে সবাই ওভারঅল 130টা রুলস এট এ গ্লান্স আমরা সহজেই বেসিক ধারণা থেকে, যারা নতুন আছে তারাও শিখতে পারে, যারা অভিজ্ঞ আছে তাদের হয়তোবা একটু পুনরায় তাদের পুনরায় তারা আলোচনা করলেন, শিখলেন, জানলেন। তো আশা করি আমাদের সবার জন্য এই বিষয়টা অনেক আমরা সবাই উপকৃত হব। তো সবাইকে আসলে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি আমি। তো প্রথমেই যে জিনিসটা আসে আমাদের পাবলিক প্রকিউরমেন্টের রুলস এর প্রথমেই রুল 1 এ যেটা আছে টাইটেল, পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008, এটা নিয়ে যে বিষয়টা আছে সেটাই হচ্ছে আমাদের টাইটেল। দেন হচ্ছে ডেফিনেশন পাবলিক প্রকিউরমেন্ট রুলস এর যে বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন গুলো ইউজ করা হয়েছে, বিভিন্ন সংজ্ঞা ইউজ করা হয়েছে, শব্দ ইউজ করা, তাদের বিস্তারিত সংজ্ঞা এখানে বলে দেওয়া আছে যাতে আমরা সহজেই বুঝতে পারি। 3 এ আছে যে আমরা রুলস 3 তে আছে অ্যাপ্লিকেবিলিটি অফ রুলস, আমাদের এই রুলসটা আসলে কার জন্য অ্যাপ্লিকেবল। আসলে যে পাবলিক প্রকিউরমেন্ট আইন যার জন্য প্রযোজ্য, সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান, অটোনোমাস প্রতিষ্ঠান যারা সরকারি অর্থ ব্যয় করে, সরকারের অর্থ এবং সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান যারা অর্থ ব্যয় করে থাকেন, সেই সব প্রতিষ্ঠানের জন্য এই বিধিটা প্রযোজ্য। পাবলিক প্রকিউরমেন্ট রুলস ফর পাবলিক প্রকিউরমেন্ট স্ট্যান্ডার্ড যে ডকুমেন্ট ইনক্লুডেড টেন্ডার ডকুমেন্ট। আমরা যে টেন্ডার যে ডকুমেন্ট প্রস্তুত করে থাকি, আমরা প্রত্যেকেই জানি আমাদের পাবলিক প্রকিউরমেন্ট যে বইটি রয়েছে, এই সর্বশেষ আমরা যে তফসিল বের করি সেই তফসিলের মধ্যে বিভিন্ন দরপত্রের জন্য বিভিন্ন আমরা শিডিউল ইউজ করতে হয়, তার ডেমো রয়েছে, এবং যেটাকে ইউজ করে আমরা আমাদের শিডিউল প্রস্তুত করতে হয় সেটা থেকে আমরা শিডিউল প্রস্তুত করে থাকি। রুল 5 এ যেটা বলা আছে সেটা হচ্ছে টেন্ডার প্রাইস। আমরা যখন টেন্ডার প্রস্তুত করি, শিডিউল প্রস্তুত করি এবং টেন্ডার বিক্রির জন্য, এখানে আসলে সব মিলিয়ে সে প্রাইসটা ইনক্লুড করতে হয়। সেটা হচ্ছে টেন্ডারের জন্য যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের ইনস্টলেশন, কোথায় প্রোডাক্টটা যাবে, সবকিছু মিলিয়ে কোথায় যাবে, কোন প্রতিষ্ঠানে, মানে কোন স্থানে প্রোডাক্টটা কোথায় দিতে হবে বিডারকে, সবকিছু সহই আসলে প্রাইসটা নির্ধারণ করতে হয়। রুল 6 এ আমরা আসি, রেকর্ড কিপিং অফ সোল টেন্ডার ডকুমেন্ট। আমরা যে টেন্ডার শিডিউল প্রস্তুত করার পরে আমরা যখন বিক্রি করা শুরু করি টেন্ডার শিডিউল ম্যানুয়াল পদ্ধতিতে, তো সেই ডকুমেন্টগুলো সেল করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ডকুমেন্ট অবশ্যই রিজার্ভ রাখতে হবে। আমরা কোন তারিখে কার কাছে শিডিউল বিক্রি করলাম, কয়টা শিডিউল বিক্রি হয়েছে, তার পারফরমেন্স, টেন্ডার সিকিউরিটি জমা দিয়েছে, সেই ডকুমেন্ট অল রেকর্ড সবকিছু রেকর্ডে রাখতে হয়। রুল 7 এ আমরা যে টেন্ডার দেওয়ার পরে ওপেনিং করি, ওপেনিং এর যে কমিটি, কিভাবে কমিটি গঠন করা হয় এই সম্পর্কে আমার বিস্তারিত একটি টিউটোরিয়াল রয়েছে যা আপনারা দেখবেন।
আশা করি উপকৃত হবেন। সেখানে টেন্ডার ওপেনিং কমিটি কিভাবে গঠন করা হয়, দেন হচ্ছে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি কিভাবে গঠন করা হয় সে সম্বন্ধে বিস্তারিত বর্ণনা সেখানে উল্লেখ করা হয়েছে। এই রুলস 9 এর টেন্ডার ইভ্যালুয়েশন কমিটিতে আমরা যে এক্সটার্নাল যে দুজন মেম্বার ইনক্লুড করতে হয় তাদের তাদের যোগ্যতা কি হবে, তাদের কোয়ালিফিকেশন কি হবে, কোন ধরনের পার্সনকে আমরা এখানে ইভ্যালুয়েশন কমিটি ইনক্লুড করতে পারবো সে বিষয়ে রুলস 9 এ বলে দেওয়া আছে। ইজিপির ক্ষেত্রে আমরা সবাই জানি সেক্ষেত্রে দুইজন থেকে তিনজনের কমিটি গঠন করতে হয় ইভ্যালুয়েশন কমিটিতে। আর ওপেনিং কমিটিতে সরকার যেহেতু এখন ইজিপিতে আর ওপেনিং কমিটির প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি সময় মতো ওপেন হয়ে যায়। দেন হচ্ছে রুল 10 এ টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির চেয়ারম্যান কে হবে, তার কি যোগ্যতা থাকবে সে সম্বন্ধে ধারণা দেওয়া আছে। রুলস 11 এ অ্যাপ্রুভাল অফ টেন্ডার, টেন্ডার কে অ্যাপ্রুভ করবে তার সে আলোকে নির্দেশনা দেওয়া আছে। রুলস 12 এ ডেলিগেটেড ওয়ার্ক, এই জিনিসটা আমরা একটু সবাই একটু জেনে নেওয়া দরকার। অনেকে জানি অনেকে জানি না। সেটা হচ্ছে সকল প্রতিষ্ঠানে আসলে কোন কাজটা কিছু কিছু ক্ষেত্রে হয় কাজগুলা কারিগরি, কিছু কিছু হয় বা স্পেশালাইজড কোনো অ্যাক্টিভিটিস। সেক্ষেত্রে কি হয় যে এক্সিকিউটিং যে এজেন্সি থাকে সেই এজেন্সি অনেক সময় কাজগুলো করার জন্য দক্ষ না, এনাবল হয় না। সেক্ষেত্রে সরকারি অন্য কোনো প্রতিষ্ঠানকে তারা কাজটি হস্তান্তর করে যাতে কাজটি সঠিকভাবে শেষ হয়। এটার একটা সঠিক এক্সাম্পল দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে যেমন বিভিন্ন বড় বড় গভর্নমেন্টের যে বিল্ডিং যেগুলো হয়, 20 তলা বিল্ডিং গুলো প্রস্তুত হচ্ছে, সেগুলো গণপূর্তকে এক প্রতিষ্ঠান এক প্রতিষ্ঠানকে দায়িত্ব দিচ্ছে, তখন গণপূর্ত প্রতিষ্ঠান প্রক্রিয়া এন্টিটির হয়ে কাজটি সম্পন্ন করে থাকে। রুলস 13 এ আমরা যে আসি, অ্যাবিলিটি অফ অ্যাক্টস, রুলস, ডকুমেন্টস ইটিসি টু জেনারেল পিপল। এই যে পিপিআর বইটা আছে এবং আইন এবং বিধির অল ডকুমেন্টস, এটা সবার জন্যই আসলে অ্যাভেলেবল থাকতে হবে, সবাই যাতে এই জিনিসটা পড়তে পারে জানতে পারে, এটা কমন একটা বিষয় যেন হয়। রুল 14 এ মোড অফ কমিউনিকেশন প্রকুরমেন্ট, প্রকুরমেন্টের ক্ষেত্রে আসলে কমিউনিকেশনের ধরনটা কেমন হবে, আমরা কিভাবে কমিউনিকেশন করব, লিখিত থাকতে হবে, কোনো বিষয়ে মেইল করলে সেই মেইলের পরবর্তীতে লিখিত ডকুমেন্ট থাকতে হবে, স্বাক্ষরযুক্ত থাকতে হবে, সেই বিষয়গুলো এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা রুল 16 এ আমরা প্রকুরমেন্ট প্ল্যান করে থাকি। প্রকুরমেন্ট প্ল্যান কিভাবে করব এই বিষয়ে আমার বিস্তারিত একটি টিউটোরিয়াল রয়েছে, আপনারা সেখানে দেখে নেবেন। আমরা কিভাবে বার্ষিক পরিকল্পনা প্রস্তুত করব, পরিকল্পনার ক্ষেত্রে কি কি বিধি নিষেধ অনুসরণ করতে হয় এবং কখন কখন পরিকল্পনা প্রস্তুত করতে হয় এ সম্বন্ধে বিস্তারিত দেওয়া আছে, যা রুলস 15 এবং 16 এ বলে দেওয়া আছে। আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে কোনটা আইটেম, লট, প্যাকেজ, কোনটাকে কিভাবে ধরবো সেই বিষয়ে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। সেই বিষয়ে 17 এ বিধি 17 এ সুন্দর করে বলে দেওয়া আছে। আমি যদি একটু বলি, সেটা হচ্ছে আইটেম হচ্ছে কোনো একটা কয়েকটা আইটেম নির্ধারণ করা থাকে, শুধু আইটেমকে কেন্দ্র করে টেন্ডারটা আহ্বান করতে হয়। তার থেকে বড় হচ্ছে লট। লট যদি আমরা চিন্তা করি, লট একটা কয়েকটা এরকম হয়তো অনেকগুলো আইটেম মিলে একটা লট হইতে পারে। একটা লটের কথা আমরা চিন্তা করতে পারি। আবার কয়েকটা লটকে একত্র করে আমরা প্যাকেজ করতে পারি। তো প্রত্যেকটাই আসলে আবার 5টার বেশি লট করা যায় না প্যাকেজে। এই বিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আমাদের রুলস 17 এ। রুলস 18 এ কম্পিটিশন ইন টেন্ডার। টেন্ডার যাতে আমরা টেন্ডার শিডিউল প্রস্তুত করতেছি, সেই টেন্ডার শিডিউলটা যত আর কি মার্কেটে কম্পিটিশন যাতে হয় সেটা এটা নিশ্চিত করতে হবে। আমার কোন একটা প্রতিষ্ঠানকে বায়াস করে যাতে আমরা শিডিউল প্রস্তুত না করি সেই বিষয়ে গাইডলাইন্স আমাদের করা হয়েছে। রুলস 19 এ টেন্ডার ভ্যালিডিটি, টেন্ডার যে আমরা যখন প্রস্তুত করি, শিডিউল প্রস্তুত করি, দেখে একটা সময়ের জন্য একটা আসলে টেন্ডার শিডিউল প্রস্তুত করা হয়। দেন হচ্ছে টেন্ডার ওপেনিং, ইভালুয়েশন, এক্স কন্ট্রাক্ট সাইনিং, দেন এই একটা লম্বা প্রসেস। এই লম্বা প্রসেসের জন্য একটা টাইম বাইন্ডিং থাকে, সেটা নরমালি 60 থেকে 90 দিন, 120 দিন হয়ে থাকে। তো আমাদের টেন্ডার ভ্যালিডিটি কতদিন হবে সেটা টেন্ডার শিডিউলে উল্লেখ করতে হয়। দেন হচ্ছে ইভালুয়েশন পিরিয়ড, আমরা যে ইভালুয়েশন করব সেই ইভালুয়েশনের কতক্ষণ সময় থাকবে,
দেন সেই বিষয়গুলা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে এক্সটেনশন অফ টেন্ডার ভ্যালিডিটি, আমাদের টেন্ডার যে ভ্যালিডিটি রয়েছে, আমরা 60 থেকে 90 120 দিন যে করে থাকি, তো বিভিন্ন প্রয়োজনের খাতিরে হয়তোবা এরকম হয়েছে যে আমার ইভালুয়েশন পিরিয়ডে কিছুটা সময় লেগে গেছে, অথবা অ্যাপ্রুভিং অথরিটি কিছুটা সময় নিয়ে নিচ্ছে তার নির্ধারিত সময় থেকে। সেক্ষেত্রে আমাদের যে আমরা যদি 60 দিন সময় দিয়ে থাকি, অনেক সময় 60 দিনের মধ্যে শেষ হয় না, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই টেন্ডার ভ্যালিডিটি বাড়াতে হয়। তবে একটা জিনিস সবাই মাথায় রাখবেন, সেটা হচ্ছে টেন্ডার ভ্যালিডিটি এর শেষ তারিখ হতে মিনিমাম 10 কার্য দিবস আগেই আমরা চেষ্টা করব, 10 দিন পূর্বে চেষ্টা করব হচ্ছে এই এই টেন্ডার ভ্যালিডিটি বাড়ানোর জন্য। এটা সম্বন্ধে রুলস 21 বলে দেওয়া আছে। রুল 22 টেন্ডার সিকিউরিটি অ্যামাউন্ট, টেন্ডার সিকিউরিটি যে অ্যামাউন্টটা হবে কেমন হবে সেটা এখানে বলে দেওয়া আছে রুল 22। তারপরে টেন্ডার সিকিউরিটি সময়ে টেন্ডার ভ্যালিডিটি বাড়ালে টেন্ডার সিকিউরিটিও বাড়াতে হবে, টাইম বাড়াতে হবে, সেটাও নির্ধারণ করা আছে এখানে। দ্য ভেরিফিকেশন অফ টেন্ডার সিকিউরিটি, অফ টেন্ডার সিকিউরিটি যে আসলেই যে এটা অথেন্টিক, যখন আমরা টেন্ডার শিডিউল জমা দেওয়া হয় টেন্ডার বিডাররা টেন্ডার সাবমিট করার পরে তারা সাথে সাথে যে ম্যানুয়াল ক্ষেত্রে যে টেন্ডার সিকিউরিটি জমা দেয়, সেটাতে আদৌ সঠিক কিনা সে ব্যাংক কর্তৃক সেটা আমাদের ভেরিফাই করতে হয়। সেটা সম্বন্ধে 24 বলে দেওয়া আছে। আমরা টেন্ডার সিকিউরিটি কিভাবে ফরফিট করব, বাতিল করব, সে বিষয়ে 25 বলে দেওয়া আছে। রিটার্ন অফ টেন্ডার সিকিউরিটি, টেন্ডার সিকিউরিটি কতদিন পরে আমরা রিটার্ন দিয়ে দিব যারা বিডার কাজ সাবমিশন করেছিল টেন্ডারে ম্যানুয়ালি, তাদেরকে ফেরত দিয়ে দিতে হয়। ইজিবির মাধ্যমে, ইজিবিতে হলে ইজিবির মাধ্যমে আমরা সরাসরি রিটার্ন করে দিতে পারি। 27 পারফরমেন্স সিকিউরিটি অ্যামাউন্ট, দেন হচ্ছে যখন আমরা সবাই জানি যখন নোয়া দেওয়া হয়, নোয়া দেওয়ার পরে বিডার পারফরমেন্স সিকিউরিটি জমা দেয়, পারফরমেন্স সিকিউরিটি জমা দেওয়ার ধরন, অ্যামাউন্ট, কন্ডিশন কি কি থাকবে সেই জিনিসগুলা রুলস 27 বলে দেওয়া আছে। রিটেনশন মানি বেসিক্যালি ব্যবহৃত হয় ওয়ার্কস টেন্ডারের ক্ষেত্রে, সেক্ষেত্রে পারফরমেন্স সিকিউরিটির মতো রিটেনশন মানি বিডার কাছ থেকে কর্তন করতে হয়, জমা দিতে হয় এবং কর্তন করতে হয়। বিধি 29 বলা আছে স্পেসিফিকেশন প্রিপারেশন ফর ওয়ার্কস এন্ড গুডস, আমরা যখন দরপত্র আহ্বান করি তার দরপত্রে যে স্পেসিফিকেশন প্রস্তুত করতে হয়, স্পেসিফিকেশন গুলার জন্য বিধি 29 বলে দেওয়া আছে কিভাবে আমরা স্পেসিফিকেশন তৈরি করব। দেন টার্মস অফ রেফারেন্স ফর সার্ভিস, আমরা সার্ভিসের ক্ষেত্রে টর কি হবে, কেমন হবে, সেই ধরনের নির্দেশনা দেওয়া আছে রুলস 30-তে। রুলস 31-এ আমরা যে জিনিসটা দেখতে পাই, রুলস 31-এ আমরা জিনিসটা দেখতে পাচ্ছি এমবার্গো অফ লিকেজ অফ ইনফরমেশন রিলেটেড টু প্রকিউরমেন্ট, যে আমাদের যে বিষয়গুলোতে ইনফরমেশন এবং প্রকিউরমেন্ট রিলেটেড কোন ধরনের ইনফরমেশন কারোর সাথে লিকেজ বা কারোর কাছে প্রকাশ এই ধরনের করা যাবে না, এই ধরনের সম্পূর্ণ বাধা নিষেধ রয়েছে, সেই নিষেধগুলো 31-এ উল্লেখ করা রয়েছে। 32-তে কাস্টডি অফ টেন্ডার ডকুমেন্ট, টেন্ডার ডকুমেন্টের একটা কাস্টডি থাকবে। 32-তে বলা হয়েছে আমরা কখন টেন্ডার ক্যান্সেলেশন করতে পারি, তারপরে হচ্ছে টেন্ডার রিটেন্ডার করতে পারি, কি কারণে ক্যান্সেল করতে পারি, সেই জিনিসগুলো আমরা এখানে 33-তে পেয়ে যাব। মেজার্স টু বি টেকেন আফটার ক্যান্সেলেশন পরে আমরা কি করব, কিভাবে কি করব, তারপর ক্যান্সেলার বিফোর ড্রপিং নোটিফিকেশন অফ ক্যান্সেলেশন, এবং ক্যান্সেলেশনের জন্য আমরা তাদেরকে নোটিফাই করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আসলে বিস্তারিত এখানে আমরা যে 33, 34, 35 এই জিনিসগুলো দেখতে পাই, আমরা জানতে পারবো। দেন হচ্ছে অ্যাপ্রুভাল প্রসিডিউর অফ টেন্ডার প্রপোজাল, অ্যাপ্রুভিং অথরিটি অ্যাপ্রুভাল কিভাবে করবে, দেন তার অ্যাক্টিভিটিস কিভাবে হবে সেই জিনিসটা 36-এ বলে দেওয়া আছে। দেন হচ্ছে 37 নোটিফিকেশন অফ কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট, আমরা যে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করছি সেটা নোটিফাই করে দিতে হবে। 38-এ আমরা কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট করব, ওয়ার্কস এর ক্ষেত্রে ওয়ার্কস কন্ট্রাক্ট কিভাবে ম্যানেজমেন্ট করব, গুডস কন্ট্রাক্ট কিভাবে ম্যানেজমেন্ট করব, সার্ভিস কন্ট্রাক্ট কিভাবে ম্যানেজমেন্ট করব, এই সম্বন্ধে আমরা এখানে বলে দিলাম, এখানে বলে দেওয়া আছে। দেন ক্যান্সেলেশন অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট 42-তে কন্ট্রাক্ট আমরা কিভাবে ক্যান্সেল করব সেই বিষয়গুলো এখানে উল্লেখ রয়েছে।
দেন রেকর্ড কিপিং অফ প্রকিউরমেন্ট। আমাদের প্রকিউরমেন্ট আমরা সবাই জানি যে আমাদের ডকুমেন্টগুলা অনেকেই কনফিউজ থাকে। আমার রেকর্ডগুলো আমি কি রেকর্ড করা দরকার আছে? আমার যে টেন্ডার করছি, টেন্ডার ইভালুয়েশন, ওপেনিং ইভালুয়েশন, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, এই ধরনের অনেক একটা টেন্ডার ডকুমেন্ট ফাইলে অনেক ধরনের ডকুমেন্ট থাকে। সেই জিনিসগুলো আসলে আমাদের কিন্তু কিপ করতে হবে, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত কিপ করতে হবে। অনেকেই এই কাজটা না করার কারণে অনেক বড় ঝামেলায় পড়ে যান। যেমন আমার বলি, একজন স্যারের কথা নাম না বলি, তার এই বড় ধরনের একটা আমাকে একদিন ফোন দিয়েছে, বলতেছেন যে তার ডকুমেন্ট গুলা কি সংরক্ষণ করার প্রয়োজন আছে কিনা। আমি বলছি অবশ্যই স্যার, ডকুমেন্ট গুলো সংরক্ষণ করতে হবে, কিন্তু সেই ডকুমেন্ট গুলো সংরক্ষণ করে নাই। সে এখন এটা নিয়ে বড় ঝামেলার মধ্যে, অডিটের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আমরা আশা করবো প্রত্যেকেই যাতে এই জিনিসগুলা সংরক্ষণ করেন, এবং এটা আমাদের রুলসে বলে দেওয়া আছে, এটা রাখতেই হবে। অ্যাভেলেবিলিটি অফ প্রকিউরমেন্ট। এখন এখানে কি হয়, 42 যে জিনিসটা মেইন কথা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় টেন্ডার কাজ করতে, যে টেন্ডার অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, তারপরে ইভালুয়েশন করে বিভিন্ন সময় টেন্ডার অনেক সময় করার পরে পরবর্তী পর্যায়ে বাতিল, অথবা যে কোনো পর্যায়ে যে কোনো কারণে টেন্ডার কার্যক্রমটা বন্ধ হয়ে যায় অথবা বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ডকুমেন্টগুলো অনেকেই সংরক্ষণ করি না। তো এই বিষয়গুলো অ্যাভেলেবল রাখতে হবে, যে কোনো অথরিটি যাতে এটা দেখতে চাইলে অফিসিয়ালি তাদেরকে আমরা দেখাতে পারি। পোস্ট রিভিউ অফ প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট করার পর এটা পোস্ট রিভিউ করা প্রয়োজন। সেক্ষেত্রে রুলস 45 এ বলে দেওয়া আছে। পোস্ট রিভিউ প্রকিউরমেন্ট বাই নিউট্রাল কনসালটেন্ট। বড় বড় যে প্রকিউরমেন্ট যেগুলো আছে একটা প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে বছরে অন্তপক্ষে একটা থার্ড পার্টি কনসালটেন্ট, নিউট্রাল কনসালটেন্ট দিয়ে এটা পোস্ট রিভিউ করা যেতে পারে। সেটা 46 এই ধরনের নির্দেশনা রয়েছে। 47 এ আমরা যদি স্পেশাল কনসেশন টু গভর্নমেন্ট রুলস এন্ড পলিসি। গভর্নমেন্ট, আমরা এই বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই যে গভর্নমেন্ট বিভিন্ন দেশের সাথে বিভিন্ন ধরনের রুলস এবং পলিসির জন্য এমওইউ বা এগ্রিমেন্টে লিপিবদ্ধ হয়। তো সেক্ষেত্রে তার গভর্নমেন্টের রুলস এর আলোকে তখন আমাদের সেটাও এখানে প্রযোজ্য হবে। যেমন যদি আমি একটা এক্সাম্পল বলি, বাংলাদেশ সরকার চায়না গভর্নমেন্টের সাথে কোনো বিষয়ে একটা নেগোসিয়েশন করলো, তারা কোনো এগ্রিমেন্ট করলো, কোনো একটা সেবা তারা আমাদের দেশে সরবরাহ করবে। তো চায়না গভর্নমেন্ট কোনো একটা শর্ত দিয়ে দিল যে তাদের ভেন্ডর দিয়ে এই কাজটা সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে আমার রুলস প্রসিডিওর, গভর্নমেন্ট যে রুলস যেটা হয়ে যাবে, দেন গভর্নমেন্টের নির্দেশ অনুসারে আমার এখানে ফলো করতে হবে। ক্যাপাবিলিটি অফ টেন্ডারার। টেন্ডারের যে আসলে ক্যাপাবিলিটি কি হবে, একটা টেন্ডার যখন আহ্বান করব, আমরা টেন্ডার আহ্বান করার ক্ষেত্রে আমরা টেন্ডারে কি কি ক্যাপাবিলিটি থাকতে হবে। যেমন আমি যদি একটু সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে কি ধরনের যোগ্যতা সম্পন্ন লোক এই প্রতিষ্ঠানে থাকতে হবে, তাদের তাদের এই ধরনের ইনস্ট্রুমেন্ট আছে কিনা, তারপরে কোয়ালিটি আছে কিনা, এই বিষয়গুলা যেগুলা সেগুলা আমরা বুঝতে, মানে ক্যাপাসিটি অফ টেন্ডারের এই ধরনের ক্যাপাসিটি গুলো আছে কিনা, সেই জিনিসটার জন্য 48 এ বলা আছে। 48 প্রুফস ইন ফেভার অফ ক্যাপাসিটি। তার যে ক্যাপাসিটি আছে তার সেগুলোর প্রমাণটা কি। এই প্রমাণটা যেমন দেখলাম, আমরা ধরুন এত বছরের এক্সপিরিয়েন্স চাইলাম, তার এই যন্ত্রপাতি দিয়ে সে এত বছরের কাজ সম্পন্ন করেছে, যে একটা কাজের যে কাজ করেছে তার যে একটা এক্সপিরিয়েন্স লেটার সে আমাদেরকে শো করবে, অথবা কম্পিটিশন সার্টিফিকেট আমাদেরকে শো করবে, টেন্ডার শিডিউল সাবমিশনের সাথে জমা দিবে। সেইগুলা সেই ধরনের নির্দেশনা 49 এ বলে দেওয়া আছে। স্পেশাল রিকোয়ারমেন্ট কুড বি ডিমান্ডেড অর আস্কড টু টেন্ডার। যদি কোনো প্রকিউরিং এন্টিটি মনে করে যে স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট ডকুমেন্ট প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা টেন্ডার শিডিউল বলে দিবে, সেক্ষেত্রে তারা টেন্ডার শিডিউল সাবমিশনের সময় জমা দিবে। 51 এ আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রি কোয়ালিফিকেশনে বলে দেওয়া আছে যে টেন্ডার উন্মুক্ত দরপত্রকরণ পদ্ধতির ক্ষেত্রে যদি আমরা শিডিউলের মধ্যে উল্লেখ না করে থাকি, সাধারণত না করে থাকলে আমরা নরমালি প্রি কোয়ালিফিকেশন কিছু করতে পারি। সেক্ষেত্রে কিছু কিছু আইডিয়া দেওয়া আছে, আমরা পরে সেটা বলবো কোন কোন ক্ষেত্রে আমরা প্রি কোয়ালিফিকেশন করতে পারি। যেসব যোগ্যতা সম্পন্ন যাচাই বাছাই করতে পারি, যেসব যোগ্যতা সম্পন্ন প্রতিষ্ঠান এই এখানে উত্তীর্ণ হবে, তারা ওখানে কোয়ালিফাইড হবে, তারা ওখানে ড্রপ করতে পারবে টেন্ডার। দেন এনলিস্টমেন্ট 52 তে আমরা সবাই জানি যে এলটিএম, লিমিটেড টেন্ডারিং মেথডে আমরা এনলিস্টেড করতে হয়। সেই এনলিস্টেড কিভাবে করব সে বিষয়ে 52 তে
নির্দেশনা দেওয়া আছে। রুলস 53, 54 এখানে কো পার্টনারশিপ, জয়েন্ট ভেঞ্চার কিভাবে করব সেই ধরনের নির্দেশনা। তারপর রুল 55 এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কোন কোন ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে সেই বিষয়ে। আমার কোনো রিলেটিভ যদি দেখি যে টেন্ডার ড্রপ করেছে, যাদের মধ্যে আমার কোনো রিলেটিভ আছে অথবা আমার পুরো পরিচিত, আমি যে মনে করি যে এখানে কনফ্লিক্ট হওয়ার রয়েছে, সেই বিষয়গুলো কোন কোন ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেই বিষয়গুলো এখানে নির্দেশনা দেওয়া আছে। গ্রাউন্ড টু কমপ্লেইন, কোন কোন ক্ষেত্রে কমপ্লেইন করা যাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল অফ কমপ্লেইন, ফর কমপ্লেইন, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, রিভিউ প্যানেল, ইনজাংশন টু নোয়া, এই সেটেলমেন্ট অফ আপিল রিভিউ, এই ধরনের আপিল, কমপ্লেইন, রিভিউ এই 56 থেকে 60-র মধ্যে এই বিষয়গুলো সম্বন্ধে নির্দেশনা দেওয়া আছে। রুল 61 এ ওটিএম কিভাবে করব আমরা, কন্ডিশন গুলা কি, 61, 62 তে, 63, 4 এ এলটিএম এর কন্ডিশন প্রসিডিওর। 65 এ যদি আসি, আমরা এখানে দেখতে পাই যে টু স্টেজ টেন্ডারিং মেথড, আমরা 2 ধাপ বিশিষ্ট টেন্ডারিং মেথড যেটা বলি আমরা, সেক্ষেত্রে আমি টেন্ডারের ধরন সম্বন্ধে ইতিপূর্বে আমার একটা ভিডিও রয়েছে, যেখানে টিউটোরিয়াল রয়েছে, যেখানে আপনারা সবকিছু দেখতে পারবেন। টু স্টেজ টেন্ডারিং মেথডের ক্ষেত্রে আমরা সবাই জানি টু স্টেজের ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা টেন্ডার প্রথমে টেকনিক্যালে সাবমিট করা হয়, দেন হচ্ছে টেকনিক্যালে যারা পাস করা হয় তাদেরকে অনুরোধ করা হয় সাবমিট করার জন্য, ফাইন্যান্সিয়াল সাবমিট করার জন্য। টু স্টেজে যে অনুরোধ করে তার প্রসিডিউরগুলো এখানে নির্দেশনা দেওয়া আছে। তারপর 67, 68 এটার টেন্ডারিং এ সম্বন্ধে বিস্তারিত ইভালুয়েশন, সেকেন্ড ফেজ ইভালুয়েশন কিভাবে করবো সে সম্বন্ধে আমাদের ধারণা দেওয়া আছে। 68 এর এ থেকে 68 এর ডি পর্যন্ত আমরা দেখতে পাই ওয়ান স্টেজ টু এনভেলপ মেথড। এখানে হচ্ছে ওয়ান স্টেজ টু এনভেলপ মেথডে বিডার একবারই ড্রপ করে দুইটা আলাদা ইনভেলপে কোন টেন্ডারের সময় একসাথে জমা দেওয়া হয়। ইভালুয়েশন প্রক্রিয়া এন্টিটি যখন ইভালুয়েট করে, ইভালুয়েশন কমিটি প্রথমে টেকনিক্যালটা ওপেন করে যারা রেসপন্সিভ হয়, দেন শুধু তাদেরটাই সেই কয়েকটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল প্রপোজাল যেটা জমা দেয় সেটা ওপেন করা হয়। এক্ষেত্রে ওএসটিডিএম আর টুএসটিডিএম এর মধ্যে পার্থক্য হচ্ছে টুএসটিডিএম এর মধ্যে দুটো আলাদা ধাপে অনুষ্ঠিত হয়, কিন্তু ওএসটিডিএম এর মধ্যে একটা ধাপে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিডার একবারই ডকুমেন্ট সাবমিট করছেন দুটি আলাদা খামে। দেন আমরা 69 এ আসি, বহুল আলোচিত আমাদের আরএফকিউ, যেটা আমরা সচরাচর সবসময় করে থাকি। সবচেয়ে বেশি মনে একটা প্রতিষ্ঠানে আরএফকিউ হয়ে থাকে, যেটা এই 69 এ, এবং এখানে অনেক বেশি মানুষ ভুল করেও থাকে। তো এখানে 69 আমরা এর সম্বন্ধে ডিটেলস আরএফকিউ নিয়ে একটি টিউটোরিয়াল রয়েছে, আপনারা দেখবেন, সেখানে বিস্তারিত জানতে পারবেন। রিকোয়ার্ড ইনফরমেশন, ডোমেস্টিক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কিভাবে আমরা আরএফকিউ করব, আরএফকিউ সাবমিশন প্রসিডিওর, ইভালুয়েশন প্রসেস, এই পর্যন্ত 73 পর্যন্ত আমরা আরএফকিউ শেষ করলাম। দেন 74 থেকে আমরা আসবো ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড, ডিরেক্ট প্রকিউরমেন্ট প্রসেস, কন্ডিশন, তারপরে 75 ফর্ম ডিরেক্ট প্রকিউরমেন্ট কন্ডিশনের, তারপরে হচ্ছে ডিরেক্ট কন্ট্রাক্টিং মেথড, কন্ডিশন, ডিরেক্ট প্রকিউরমেন্ট নিয়ে এগুলা রয়েছে। দেন ডিরেক্ট প্রকিউরমেন্টে বিস্তারিত আমি একটা ভিডিও দেব, যেখানে বিস্তারিত থাকবে। আমরা ডিরেক্ট প্রকিউরমেন্ট নিয়ে অনেকেই পাজল হয়ে যায়, কোনটা ডিরেক্ট প্রকিউরমেন্ট করতে পারবো কোনটা পারবো না, এই বিষয় নিয়ে আমাদের আসলে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ি। এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও থাকবে আপনাদের জন্য। দেন হচ্ছে 77 রিপিট অর্ডার, 77 যেগুলো আছে রিপিট অর্ডার, আমরা কোনো একটা অর্ডার যখন পুনরায় প্রয়োজন হয়ে থাকে, যেমন আমি ইতিপূর্বে 100টা অর্ডার দিয়েছিলাম, আরো 5টা লাগবে, তখন সেটা যখন বাড়িয়ে দেবো তখন হচ্ছে রিপিট অর্ডার হয়ে যাবে। ভেরিয়েশন অর্ডার সাধারণত ওয়ার্ডস এর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা যখন ভেরিয়েশন অর্ডার যেটা আসবে তখন আমরা সেটা দিয়ে দিব, ভেরিয়েশন অর্ডার করব। দেন হচ্ছে 69, 78 এবং 79 এ এই অর্ডার সম্বন্ধে বলে দেওয়া আছে, কি বলে এই ভেরিয়েশন অর্ডার সম্বন্ধে। এটাতে আমরা আসলাম এখন, এটা শেষ হলো।
দেন হচ্ছে আমরা চলে যাই এখানে প্রাইসিং কি হবে সে সম্বন্ধে বিস্তারিত 81 এ আসি আমরা ডিরেক্ট আমরা যে ক্যাশ পারচেজ করে থাকি সেই ক্যাশ পারচেজ 25,000 টাকা পর্যন্ত ক্যাশ পারচেজ সে সম্বন্ধে বলে দেওয়া আছে নির্দেশনা 82 ফোর্স অ্যাকাউন্ট আমরা যে ডে লেবার বা শ্রমিক নিয়ে থাকি সেই ধরনের নির্দেশনা 82 তে দেওয়া থাকে দিনে বেসিক কাজের জন্য শ্রমিক নিয়ে আমরা 83 থেকে আমরা ইন্টারন্যাশনাল টেন্ডারের ক্ষেত্রে কি কি পদ্ধতি অনুসরণ করব ইন্টারন্যাশনাল টেন্ডারের ক্ষেত্রে কি কি বিষয় প্রযোজ্য সেই বিষয়গুলা আমরা দেখি এখানে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ডিপিএম তারপরে এমবাসি ভেহিকেল ন্যাশনাল ফ্ল্যাগ সেসব ধরনের যেন কি কেনাকাটা ধরুন সেগুলো 83 থেকে আমরা দেখতে পাবো। দেন হচ্ছে আমরা যে ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট বলি ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট সেই ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট বিধি 89 রুলস সেগুলো বলে দেওয়া আছে। আমরা যে প্রত্যেকটা যে টেন্ডার আমরা টেন্ডারপত্র আহ্বান করে থাকি এবং সে বিষয়ে পত্রিকায় যে বিজ্ঞাপন দিতে হয় সেই বিজ্ঞাপন দেওয়ার জন্য কি কি শর্ত কতদিন রাখতে হবে এ সম্বন্ধে রুলস 90 এবং তফসিল 2 এই বিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। তফসিল কোনটার জন্য 14 দিন কোনটা 21 দিন থ্রেশহোল্ডের আলোকে পার্থক্য হয়ে থাকে সেই ধরনের বিস্তারিত কিছু আমরা বিধি 90 পেয়ে যাব। আমরা 91 এ দেখি প্রি কোয়ালিফিকেশন যে কন্ডিশন পূর্বে আমি 51 এ বলেছিলাম যে প্রি কোয়ালিফিকেশনের জন্য কখন করতে পারবো আমরা সেইগুলোর কন্ডিশন গুলা কি কি সেগুলো এখানে দেওয়া আছে। প্রি কোয়ালিফিকেশন করার পরের জন্য আমরা ওপেনিং অ্যাপ্লিকেশন তারপরে ইভালুয়েশন কিভাবে করব সে সম্বন্ধে বলে দেওয়া আছে 93 তে। 92 তে সেলিং অফ টেন্ডার ডকুমেন্ট এন্ড প্রি-বিড মিটিং আমরা যে টেন্ডার ডকুমেন্ট সেল করি সেই টেন্ডার ডকুমেন্ট সেল করার পরে আমরা যে প্রি-বিড মিটিং করার প্রয়োজন হয় হতে পারে সেক্ষেত্রে আমরা প্রি-বিড মিটিং কিভাবে করব সেগুলো আমরা এখানে উল্লেখ করা আছে বিধি 94 এ। অ্যামেন্ডমেন্ট কিভাবে করব আমরা অ্যামেন্ডমেন্ট করার প্রসিডিউর কি সে সম্বন্ধে নির্দেশনা 95 এ দেওয়া আছে। টেন্ডার ডকুমেন্টের কিভাবে বিডাররা সাবমিট করবে শিডিউল সেই ধরনের নির্দেশনা বলে দেওয়া আছে। টেন্ডার কিভাবে ওপেন করবে সেই ধরনের নির্দেশনা 97 এ বলে দেওয়া আছে। 98 এ আমরা বিস্তারিত পাবো কিভাবে আমরা গুডস এবং ওয়ার্কস এর টেন্ডার ইভালুয়েশন করব সেই ধরনের নির্দেশনা। তারপর 99 এ নেগোসিয়েশন গুডস এন্ড ওয়ার্কস আমরা খুব স্পষ্টতই জানি যে গুডস এবং ওয়ার্কস এর ক্ষেত্রে নেগোসিয়েশন অ্যাপ্রুভ না, তো সেই বিষয়গুলো নির্দেশনা 99 এ দেওয়া আছে। 100 যেটা হচ্ছে পোস্ট ইভালুয়েশন বাই টিইসি কর্তৃক পোস্ট ইভালুয়েশন প্রয়োজনীয় থাকলে সেই নির্দেশনা আমরা 100 এ পাবো। দেন হচ্ছে রুলস 101 অ্যাপ্রুভাল অ্যাপ্রুভিং অথরিটি কর্তৃক ওয়ার্কস এবং গুডস এর ক্ষেত্রে অ্যাপ্রুভাল কিভাবে করবো সেই অ্যাপ্রুভাল। দেন হচ্ছে আমরা 102 তে নোয়া দিব, নোয়া দেওয়ার পরে কন্ট্রাক্ট সাইন করে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করে ফেলবো আমরা। 102 পর্যন্ত আমরা শেষ করলাম ওয়ার্কস এবং গুডস এর যত রুলস সবকিছু আছে নিয়ম কানুন আছে সবকিছু। দেন আমরা আসবো হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে গুডস ওয়ার্কস এবং সার্ভিস তিনটা মেজর যে ডিফারেন্ট সেটার হচ্ছে 102 পর্যন্ত আমরা চলে গেলাম গুডস ওয়ার্কসে। দেন আসবো হচ্ছে আমরা 103 এখানে হচ্ছে আমার সার্ভিস। তো 103 এর সার্ভিসের আমি ইতিপূর্বে বলেছি সার্ভিসের বিভিন্ন ধরনের সার্ভিস সেই ধরনের একটা ভিডিও আছে সেখানে বিস্তারিত সার্ভিসের বিভিন্ন ধরন সম্বন্ধে বলে দেওয়া আছে। এখানে প্রকিউরমেন্টের মেথডের মধ্যে কি ধরনের সার্ভিস আছে সেইগুলার নাম উল্লেখ করা আছে এখানে পিসিবিএস, এফবিএস, ফিক্সড বেস সিলেকশন যেটা সেটা বলে দেওয়া আছে এখানে। আরো কিছু মেথড রয়েছে লিস্ট কস্ট সিলেকশন মেথড, সিঙ্গেল সোর্স, কোয়ালিটি বেস সিলেকশন, তারপরে সোশ্যাল অর্গানাইজেশন সিলেকশন, ইন্ডিভিজুয়াল আইসিএস যেটা বলে ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট সিলেকশন, ডিজাইন কন্টেস্ট এই ধরনের যে বিভিন্ন ধরন রয়েছে পদ্ধতি আছে সার্ভিস টেন্ডারের ক্ষেত্রে সেই ধরনের বিষয়গুলো বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। আমরা 105 যে গুডস এর ক্ষেত্রে আমরা যেরকম জানি যে নরমালি যে গুডস এবং ওয়ার্কস এর ক্ষেত্রে আমরা ওটিএম অবশ্যই করতে হয়। ওটিএম না করলে যেরকম অন্য কোনো বিধিতে গেলে সেখানে অ্যাপ্রুভিং অথরিটি পারমিশন নিতে হয় এবং লজিক্যাল গ্রাউন্ড লাগে। সার্ভিসের ক্ষেত্রেও প্রধান বিবেচ্য ক্ষেত্র হচ্ছে আমার কিউসিবিএস কোয়ালিটি এবং কস্ট বেস সিলেকশন মেথড। তো 100 এর মধ্যে প্রসিডিউর গুলো 105 এ দেওয়া আছে। 106 এ আছে ফিক্সড বেস সিলেকশন প্রসিডিউর ফিক্সড বেস যেক্ষেত্রে আমরা কিভাবে করব। লিস্ট কস্ট সিলেকশনে আমরা প্রসিডিউর গুলো 107 এ দেওয়া আছে। 108 এ আছে যে কনসালটেন্ট আমরা যে কনসালটেন্ট কিউসি বিএস এর যেটা আমরা নিচ্ছি তার প্রসিডিউর কোয়ালিফিকেশন মানে
কোয়ালিফিকেশন কি থাকবে কনসালটেন্ট বেস সিলেকশনের ক্ষেত্রে, কনসালটেন্ট বেস সিলেকশনের কি কোয়ালিফিকেশন গুলো থাকবে। একটা নয় সার্ভিস সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রসিডিওর কি, সিঙ্গেল সোর্সের প্রসিডিওর 110-এ, সিঙ্গেল সোর্স হতে পারে আমার ব্যক্তি প্রতিষ্ঠান দুটি হতে পারে, সেক্ষেত্রে আমরা কিভাবে প্রসিডিওর গুলো কিভাবে নেব, কোন কোন ক্ষেত্রে আমার সিঙ্গেল সোর্স করতে পারবো, কোন ক্ষেত্রে করতে পারবো না, সেই ধরনের বিস্তারিত বিষয় আমরা এখানে পাবো। এবং 101 ডিজাইন কন্টেস্টের ক্ষেত্রে আমরা যদি ডিজাইন কন্টেস্ট দিই সেক্ষেত্রে এখানে পাবো। 112-তে হচ্ছে আমরা যে বিভিন্ন আমাদের প্রতিষ্ঠানে যে কনসালটেন্ট নিয়োগ করি আমরা, আইসিএস ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট সিলেকশন, যেমন হতে প্রকুরমেন্ট কনসালটেন্ট, ফিনান্সিয়াল কনসালটেন্ট, এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করি। সেই কনসালটেন্ট গুলো আমরা কিভাবে নিয়োগ করি সেগুলো হচ্ছে আমার রুলস 112 অনুসারে আমরা এটা করতে হয়। 113-তে ইউআই, এটার প্রসিডিউর হচ্ছে ইউআই প্রিপারেশন, ইউআই সাবমিশন, ওপেনিং, ইভালুয়েশন এবং শর্ট লিস্টেড করতে হয়। দেন হচ্ছে 100, এটাতে আমরা ইভালুয়েশন শর্ট লিস্ট করলাম 115-তে। দেন হচ্ছে আমরা নরমালি যে সার্ভিসের ক্ষেত্রে টর প্রিপারেশন করতে হয়, সেই টরের নির্দেশনা দেওয়া আছে। প্রপোজাল প্রিপারেশন এন্ড সেলিং, আমরা এগুলা জেনারেল যে সার্ভিস ক্ষেত্রে, জেনারেল সার্ভিসের ক্ষেত্রে আমরা কিভাবে প্রিপারেশন করব, তারপরে এগুলা প্রপোজাল, দেন হচ্ছে সেলিং করব, তারপরে তারা সাবমিশন করবে, সাবমিশন করার পর আমরা ওপেনিং করব, দেন হচ্ছে টেকনিক্যাল ইভালুয়েশন করব, তারপরে ফাইন্যান্সিয়াল ইভালুয়েশন করব, টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল ইভালুয়েশন কিউসিবিএস এর ক্ষেত্রে। তো এই বিষয়গুলা কিভাবে করব আমরা সবকিছু বিধি এখানে দেওয়া আছে। কিউসিবিএস আমরা যখন নেগোসিয়েশন করব, সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমি গুডস ক্লাসে কিন্তু নেগোসিয়েশন এলাও না, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে কিন্তু নেগোসিয়েশন এলাও। তো সেক্ষেত্রে আমরা এখানে নেগোসিয়েশন করতে পারি, নেগোসিয়েশন সার্ভিসের ক্ষেত্রে যেতে হয় নেগোসিয়েশন করব। দেখো তো সে নেগোসিয়েশন ফেইলিওর ক্যান্সেলেশন অফ প্রপোজাল, এখানে বিস্তারিত আলোচনা হবে। তারপরে অ্যাপ্রুভাল সার্ভিস যে টেন্ডারটা করলাম সেটা অ্যাপ্রুভালের বিষয়টা থাকবে এখানে থাকবে। দেন কন্ট্রাক্ট, সবকিছু ওকে হলে আমরা এখানে কন্ট্রাক্ট সাইন করে এগ্রিমেন্ট করে ফেলবো। দেন হচ্ছে এন্ড অফ প্রপোজাল প্রসেসিং, প্রপোজালের এন্ড হলো প্রফেশনাল মিসকন্ডাক্ট, যে ধরনের দুর্নীতি অন্যায় এগুলা হলে এগুলোর ক্ষেত্রে কিভাবে সেগুলা কি সমাধান, কোন মিসকন্ডাক্ট হলে সমাধান অথবা এর জন্য প্রসিডিউর কি, রুলস রেগুলেশন বিস্তারিত বলা আছে। আমরা যে ইজিপির মাধ্যমে ইলেকট্রনিক প্রকিউরমেন্টের দিকে যাচ্ছি এবং এখানে প্রিপিআর এর যে নির্দেশনা এখানে 128-এ বলে দেওয়া আছে। কনসেশনাল কন্ট্রাক্ট সম্বন্ধে 129-এ বিস্তারিত বলে দেওয়া আছে। দেন রুল 130 সর্বশেষে যে আসলে সিপিটিউর যে রোল, সেই আসলে ভূমিকাটা কি, আসলে সিপিটিউ এখন নাম চেঞ্জ হয়ে গেছে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি, কিন্তু আসলে এটার আসলে অ্যাক্টিভিটিস কিভাবে কি সব করছে এবং অ্যাক্টিভিটিস সম্বন্ধে এখানে নির্দেশনা বলে দেওয়া আছে। তো এখানে চেষ্টা করেছি আমি আসলে বিস্তারিত তো সম্ভব নয় এট এ গ্ল্যান্সে যে পুরা পিপিআর এর রুলস গুলাতে কোথায় কিভাবে কি আছে তার প্রাইমারি যে ধারণা সে সম্বন্ধে আপনারা পেয়ে যাবেন আমার এই লেকচারটাতে। আশা করি সবাই কম বেশি উপকৃত হবেন। তো আপনাদের এখানে সবকিছু বলা সম্ভব নাই, এগুলোর জন্য প্রত্যেকটার জন্য বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে। তবে এট এ গ্লান্স আশা করি আপনারা উপকৃত হবেন। যদি এখানে আপনার কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমার এখানে নাম্বার দেওয়া আছে, মেইল নাম্বার, মেইল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। তো আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ সহায়তা করার জন্য। আশা করি আমার এই ভিডিও থেকে যদি কেউ একটু উপকৃত হন, দেশের সরকারের অর্থের যদি একটু সেভ করা যায়, দেশের জন্য একটু যদি দুর্নীতি সাশ্রয় হয়, দুর্নীতি থেকে বিরত থাকা সম্ভব হয় এবং মানুষ সচেতন যদি হয়, আমরা যদি সচেতন হই, দেন হচ্ছে আমরা দেশের অর্থ রক্ষা করতে পারবো, কারণ আপনি আমি আমার দেশের অর্থের রক্ষা করার জিম্মাদার। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।